বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ। আমার গত কয়েকদিন যাবতীয় আমার এলাকায় একটা আমার রেস্টুরেন্ট আছে। দুর্বৃত্তরা এবং কিছু সন্ত্রাসীরা এবং প্রভাবশালীরা মিলে আমার রেস্টুরেন্ট আছে একটা কাহুদি নামে, সেই রেস্টুরেন্টটা ভাঙ্গার জন্য পায়তারা করতেছে। তো দীর্ঘদিন বেড়া দেওয়া, 3-4 দিন যাবৎ বেড়া দিতে এই করছে সেই করছে, চেষ্টা করলেও বেড়াগুলো পরে আমরা অপসারণ করতে পেরেছি। কিন্তু গত 6 দিবাগত রাত মানে 7 তারিখে গিয়া 2:30 আমার রেস্টুরেন্টে ভেকু দিয়ে প্রায় 40 থেকে 50 জন লোক এবং শামীমের মা বোন সবাই মিলে, তার সাথে আলমগীর, মাহফুজ এবং পণ্ডিত, কামরুন নাহার, খায়রুন নাহার এবং উম্মে কুলসুম, তারা সশস্ত্র অবস্থায় গিয়ে ভেকু নিয়ে রোবট দিয়ে আমার ইয়াটা ভেঙে দিয়েছে। তো সেই বর্ণনাটি আমি লিখিতভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছি। ধন্যবাদ। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, পিতা মৃত্যু মোহাম্মদ চুনু মিয়া, সাং পুরান গৌসিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ, এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে বাংলাদেশ আমাদের পৈতৃক সম্পত্তিতে 3 সেট সেমি পাকা এল আকৃতির বিল্ডিং নির্মাণ করিয়া সামনে খোলা জায়গা, পার্কিং স্থান সমৃদ্ধ একটি আধুনিক কাহুদি নামক রেস্টুরেন্ট এন্ড ফাস্টফুড রেস্টুরেন্ট নির্মাণ করিয়া ব্যবসা পরিচালনা করে আসিতেছি। ব্যক্তিগতভাবে আমি কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলাম। বর্তমানে একটি আধুনিক প্রযুক্তি সম্বলিত আমার মায়ের নামে আম্বিয়া খাতুন আইডিয়াল একাডেমি নামে একটি স্কুল পরিচালনা, পাশাপাশি সাংবাদিকতার সহিত জড়িত বিদায় গজারিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়ন শাখার সহ সচিবের দায়িত্ব পালন অবস্থায় আছি বা করিতেছি। আমার ব্যস্ততার কারণে আমার ভাই ভাতিজারা এবং রেস্টুরেন্ট ব্যবসায় আমার একজন অংশীদার আছে, যার বাড়ি আবদুল্লাহপুর, মোহাম্মদ আমজাদ হোসেন পরিচালনা করিয়া থাকে। আমার উক্ত ব্যবসা বাণিজ্য সামাজিক উৎকর্ষতায় ঈর্ষান্বিত হইয়া আমার কর্তৃপক্ষ আমাকে আর্থিকভাবে এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে এবং পরিকল্পিতভাবে আসামি কামরুল হাসান শামীম, বয়স 42, তার আপন বোন কামরুন নাহার 44 বয়স, তার ছোট বোন খায়রুন নাহার, তার বয়স 30, সর্বপিতা মোহাম্মদ মোতালিব, আলমগীর বয়স আনুমানিক 40, পিতা মৃত্যু আব্দুল বাতেন। এবারে মাহফুজ তাঁতি, পিতা মৃত্যু মৃত্যু আবুল খায়ের তাঁতি, ইসরাফিল হোসেন পণ্ডিত, পিতা মৃত্যু মজিবুর রহমান ও উম্মে কুলসুম 59, স্বামী মৃত্যু আব্দুল মোতালেব, সাং পুরান গৌসিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ। উক্ত আসামিরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সম্পত্তি সংক্রান্ত জাল জালিয়াতির মাধ্যমে দলিলপত্র সৃজন করিয়া হয়রানি করিয়া আসিতেছে এবং তাহাদের পরিকল্পনা মোতাবেক ইতিপূর্বে আমাকে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে গুন্ডা বাহিনী দ্বারা আক্রান্ত করে। আমি ভাগ্যগুণী বাঁচিয়া গেলেও তাহারা আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যের রাষ্ট্রীয় অবস্থান পরিবর্তনের পর হইতেই বিভিন্ন কৌশলে আমাকে হত্যার চেষ্টায় অব্যাহত থাকিয়া গত 6/2/2005 ইংরেজি তারিখে দিবাগত রাত অর্থাৎ 7/2/2025 ইংরেজি তারিখের রাত 2:30 ঘটিকায় সময় আমার উপরোক্ত আসামিগণের প্রত্যক্ষ উপস্থিতিতে এবং সহযোগিতায় 40-50 জনের সশস্ত্র দল অতর্কিতভাবে আমাদের রেস্টুরেন্টের সামনে আসিয়া বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করিলে ওই বিস্ফোরক দ্রব্য বিস্ফোরিত হইয়া আমাদের রেস্টুরেন্টে উপস্থিত গ্রাহকগণ সহ আমাদের কর্মচারীগণ আতঙ্কিত হইয়া এদিক ওদিক দৌড়াইয়া
প্রাণে বাঁচার চেষ্টা করিলে আসামি কামরুল হাসান শামীম আমার ভাতিজা হাসানকে তাহার হাতে থাকা পিস্তল বুকে ঠেকিয়া বলে, জসিম কুত্তার বাচ্চার পাইলে মাথায় খুলে উড়াইয়া দিয়ে আমাদের সাথে বাড়াবাড়ি করার স্বাদ মিঠাইয়া দেব। এবং আসামি কামরুল নাহার তার বোন, আপন বোন, দীর্ঘদিন যাবত আমার বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা করতেছে, এই মেয়েটায় বিভিন্ন উস্কানিমূলক কথা বলে এবং খারাপ আচরণ করে, অধীন কোর্টে অনেক রকম বাজে কথা বলছে শামীম আরো। তো এই আমার ভাতিজাকে কামরুল নাহার পিঠে পিস্তল ঠেকিয়ে বলে, এর আগে বহুবার তোকে এই রেস্টুরেন্টে ছাড়তে বলেছি, কিন্তু সারস নাই, আজ তোকে দুনিয়া ছাড়িতে হইবে বলিয়া পিস্তলের বাদ দিয়া ভাই বোন শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিতে থাকে। ওই সময় তাহারা অন্যান্য আসামিদের হুকুম দেয় যে, তোরা জসিমের স্বাদের রেস্টুরেন্ট মাটির সাথে মিশাইয়া দে, ওকে খুঁজিয়া বাহির কর এবং এখানে জ্যান্ত পুঁতে দে বলিয়া সকল আসামিরা আমাদের রেস্টুরেন্টের ভিতর আনাচে কানাচে খুঁজিয়া না পাইয়া আসামি মাহফুজ আমাদের ক্যাশ কাউন্টার হইতে অনুমান 10-12 হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং আসামিদের পরিকল্পিতভাবে আনয়ন করা বেকু বা স্কেভেটার দিয়ে পুরা 4000 স্কোয়ার ফিটের একটি বিল্ডিং মাটির সাথে মিশিয়ে যায়। ডাক চিৎকারের লোকজন বা বিকট শব্দের কারণে লোকজন আগায় আসিলে আসামিরা তাহাদের হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করার ভয় দেখায় এবং আসামি আলমগীর, ইসরাফিল পণ্ডিত, উম্মে কুলসুম তাহাদের হাতে থাকা শপিং ব্যাগ হইতে চকলেট বাহির করিয়া জনতার উদ্দেশ্যে নিক্ষেপ করিলে তাহা বিস্ফোরিত হইয়া এলাকায় আতঙ্ক সৃষ্টি হইয়া তাহাদের নিয়ে আসা 4-5টি মাইক্রোবাস যুগে পালাইয়া যাওয়ার পর আশেপাশের জনগণ আমার আহত ভাতিজা এবং ভাইদের উদ্ধার করিয়া প্রাথমিক চিকিৎসা করা। ঘটনার সময় আমি মুন্সিগঞ্জ থাকার সংবাদ পাইয়া গজারিয়া থানা সহ জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয়কে ঘটনার বিষয়ে অবগত করিয়া ঘটনার সহিংসতার ছবি ও ভিডিও মোবাইলের মাধ্যমে প্রেরণ করি। আমি অদ্য সরেজমিনে যাইয়া ঘটনার আলামত আদি প্রত্যক্ষ করি এবং জখমীদের জিজ্ঞাসাবাদ করিয়া ঘটনার বিস্তারিত অবগত করি। আসামিদের কর্তৃক সহিংসতায় আমার রেস্টুরেন্ট ভবন সহ রেস্টুরেন্টের থাকা টিভি, ফ্রিজ, ডেকোরেশন আরো আদার্স অন্য বৈদ্যুতিক জেনারেটর, মোটর, আসবাবপত্র, আনুষঙ্গিক অনেক রেস্টুরেন্টের জিনিসপত্র থাকে, মূল্যবান প্লেট যেগুলো আছে, চামিচ, অনেক কিছু। তো আনুষঙ্গিক সর্বমোট প্রায় 70 লক্ষ টাকা ক্ষতি সাধন করে এবং লুটপাট করিয়া নিয়ে যায়। আমি মানসিকভাবে বিপর্যস্ত হওয়া এবং আসামিগণের বিভিন্ন হুমকি ধমকি এবং জীবন নাশের চেষ্টায় ভীত সম্ভ্রস্ত থাকায় পরিবার পরিজনকে নিরাপদে রাখার কাজে ব্যস্ত থাকায় মামলা দায়েরে সামান্য একটু বিলম্ব হচ্ছে। ঘটনাস্থলে রেস্টুরেন্টটি একটি ধ্বংসস্তূপের আকারে আমার উক্ত সম্পত্তিটি বর্তমানে রহিয়াছে। সেটাও তারা এখন আবার রাতের আধারে বলছে ওগুলো নিয়ে যাবে, টেরিসেট বেড়া দিয়ে রাখছে যাতে বেড়ার ভিতরে কেউ না যেতে পারে। আমার প্রশ্ন, পুলিশকে আমি অনেকবার ফোন করেছি, পুলিশ ওসি সাহেব ফোন রেসপন্স করে না। এসপি সাহেব বলেছে আমি মামলা আমি নিব এবং যথাযথ ব্যবস্থা নেব জসিম। এসপি সাহেবের আশ্বাসে আমরা আছি, কিন্তু ওসির আচরণ খুব সুন্দর নয়। আমি ডিউটি অফিসার কাছে দেওয়ার পরও অস্বীকার করতেছে এবং আরো অনেক কিছু করতেছে যেটা ফোনে ধরছেন না। উনি বারবার আমাকে যেতে বলে। আমার প্রশ্ন, উনি কি ওখান থেকে বা এরকমও লোক মারফত শুনেছি ওনাকে 30 লক্ষ টাকা কন্ট্যাক্ট করছে একটাই, জসিমকে আপনি এই থানায় যে কোনো ভাবে যে কোনো জায়গায় উপস্থিত করেন। ওই 30 লক্ষ টাকা পাই ওসি বেপরোয়া হয়ে গেছে এবং আমাকে যে কোনো মূল্যে নিতে চায়। কারণ জমি সংক্রান্ত বিষয়ে কখনো বাদীর যেতে হয় না, প্রতিনিধি উকিল হিসাবে যে কেউ যেতে পারে, গেলে সেখানে কি ওই প্রতিনিধি কাগজ সম্পর্কে বুঝাই দিবে। আমরা 95% লোকই কি জমি জমা সংক্রান্ত জানি না। আর এই জন্য রাষ্ট্রীয় আইন বা আইনের একটা বিধান আছে, একজন লয়ার তার
লয়ারের মাধ্যমে কাগজপত্র বুঝাই দেওয়ার যে কোনো সময় দায়িত্ব নিতে পারে। কোর্টে আমরা সুপর্দ করে দিই পাওয়ার একটা ওকালতনামায়, আমাদের আর কোনো কথা থাকে না, কাজও থাকে না, সকল কিছু উকিল করে। এখন প্রশ্ন এত কিছু পরে উনি এটা মানছেন না। গত কয়েকদিন আগে আমি প্রথম আলো ফয়সাল, এনটিভির সুমন, দেশ রূপান্তরের খোকা ভাই, যমুনা টেলিভিশনের সাকিব এবং আমাদের ছোট ভাই বাংলা বাজারের মেবি নাজিব গিয়েছিলাম। আমরা বললাম যে ওখানে তাদের পরিকল্পনা অনেক খারাপ, আমাকে মেরে ফেলবে, বিভিন্ন সন্ত্রাস ভাড়া করছে, এই করছে। তো এসপি সাহেব বলল ঠিক আছে জসিম, আপনি যদি না যান আপনি ওই সুমন গো বা ফয়সাল গো পাঠাই দেন, সাকিব গো দিয়ে একজন উকিল দিয়ে পাঠাই দেন প্রতিনিধি। কিন্তু দুঃখের বিষয় এসপি সাহেব বলার পরে ওরা গেল, যাওয়ার পরে ওসি সাহেব সেটা অ্যালাউ করতেছে না। কই এসপি স্যার বললে হবে নাকি? তা আমার প্রশ্ন, রিলেটেড বিষয় আর কোর্টে একাধিক মামলা চলে, উনি কি এটা ফয়সালা দিতে পারবেন? নিঃসন্দেহে পারবেন না। তো উনি আমাকে বারবার ফোর্সলি নিতে যাচ্ছেন কেন? শুধু নট অনলি দ্যাট, ওই দিন সে ফয়সালা করেনি আমার লোকজনের সাথে এবং আমার লোকজনকে কথাও বলতে দেয়নি। সাংবাদিকরা পরিষ্কার করে না বললেও তারা অনেকটা বলছে পরিবেশটা সুন্দর না। তো সুন্দর না বলতে একজন সাংবাদিক বিচক্ষণ থাকে, তারা অনেক কিছু বোঝে, অনেক কিছু আমাকে সেইভাবে পরিবর্তন না করলেও অনেক কিছু আমি ওখানে বুঝে নিয়েছি তাদের কথা এবং বিভিন্ন এলাকার মোড় সংবাদের মাধ্যমে। তা আমার প্রশ্ন, আমি থানায় কমপ্লেন করেছি, আমার কাছ থেকে সময় নেয় নিয়ে বিবাদীর কাছ থেকে সময় নিয়ে পরদিনই আমাকে যাইতে হবে বাধ্যতামূলক, এইটা উনি ফোর্স আমাকে করতে পারে কিনা? আর উনি কেন ফোন ধরে না, মামলা নেয় না, পদক্ষেপ নিচ্ছে না? এবং আমার কাছে একাধিক রেকর্ড আছে, উনি এই মামলা নিবে না এবং আমাকে যেতে হবে। এবং উনি রেল রিলেটেড জায়গায় বললাম যে আপনি তো সম্পত্তি যদি থাকে, জায়গা সম্পত্তি কোর্টে যদি মামলা থাকে, সেই ডিসিশনকে আপনি দিতে পারবেন কিনা? দিতে পারবো কিনা আপনি আসেন, আপনি বেশি বোঝেন, আপনি খুব চালাক। মানে তার কথাবার্তায় যথেষ্ট রহস্য এবং উনি যে টাকা খেয়েছে আমাকে মেরে ফেলার জন্য চুক্তির একজন অংশীদার, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তা আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি এবং ডিআইজি এবং সংশ্লিষ্ট যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে, আমার এই কথাগুলো যদি মিথ্যা হয় আপনারা কোয়ারি করে আমাকে বলবেন, আমি যেরকম ধরনের শাস্তি হয় আমি শাস্তি নিতে বাধ্য। ওনার অনেক রেকর্ডিং আছে, উনি বলেছে আমি যদি বিচারে বই নাই তোরা ভেঙে ফেল, আমি এক যাবো না এবং যাইও নাই। রাত ধরে আমি ফোন দিয়েছি, যায়নি, অনেকবার ফোন দিয়েছি, আমার নাম্বারটা লাস্টে ব্লক দিয়ে রাখছে। এটা কি করে সম্ভব হইতে পারে? একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি, উনি অফিসার ইনচার্জ, আমার নাম্বার ব্লক দিয়ে রাখবে কেন? সাংবাদিকতা করে আমি। আমার প্রশ্ন একটাই, আমি আমার পরশুদিন আমার এক সহকর্মী দিয়া ডিউটি অফিসারের কাছে আমার অভিযোগটা পৌঁছাই দিছি। পৌঁছাই দিয়ে আমি বলছি দেখেন তো ওখানে একটা রেজিস্টার বা একটা নোট রাখে, তো ওখানে নোট রাখছে 244 নাম্বার ইয়াতে, এএসআই ছিল আসিয়া রাখা, আমাকে কনফার্ম করার পরও দিছে। তারপরে যখন বললাম আপনি ওর দিচ্ছেন, তোর ওরে আবার থানায় নিয়ে চার্জ করে আসছে, চার্জ করে আবার ওরে আবার ফেরত দিয়া গতকাল আমাকে আবার বলছে ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমি তো দেই নাই, আজকে দিয়ে যাচ্ছি। আমি তো ওয়েলকাম দিয়ে গেল, কিন্তু আজকেও আমার ছোট ভাইকে বাড়িতে গেছে, ভাই আমার সমস্যা আছে, আমি নিয়ে আসছি, আপনি কাউকে দেন। আমার ছোট ভাইকে দিয়ে আজকে আমি থানায় পাঠাইছি, ডিউটি অফিসার রাখে না, উনি থানার কোথায় আশেপাশে আছে ফোন ধরে না, কিছু করে না, আমার ফোনটা রিসিভও করে না। শেষ পর্যন্ত আমি একটু আগে এসপি মহোদয়কে আমি বলতে বাধ্য হয়েছি, জসিম সমস্যা নাই, আপনি পাঠান আমি দেখতেছি। আমার একটা প্রশ্ন, আমার এই ধ্বংসস্তূপ করলো এবং ধ্বংসস্তূপ মালগুলা তারা লুট করে নিয়ে যেতে চাচ্ছে। আমি 2বার 999 ফোন দিয়েছি, সকালে 999 2বারই তাকে বলছে, সে যায়নি। তা আমার প্রশ্ন, উনি কি চান? উনি কি আমার লাভ চান? ওনার ইন্টারেস্ট কি? 30 লক্ষ টাকা। এই 30 লক্ষ টাকা মানুষের জীবনে কিছু না, উনি মানুষের জীবন হত্যা করার জন্য এরকম ধরনের অপকর্মের অংশীদার হইতে পারেন না। আমি বলবো প্রযুক্তির যুগ, আপনারা মোবাইলে বা বিভিন্ন মাধ্যমে, তথ্য মাধ্যমে এই ওসির অ্যাক্টিভিটিস অবজারভেশন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আমি অনুরোধ করছি। আমার সম্পত্তিতে জায়গা, আমার পৈতৃক সম্পত্তিতে আমাকে বলছে আমি জায়গা পাবো না। আমি একটু যদি জায়গার বর্ণনাটা দিই আপনাদেরকে, একটু প্লিজ আপনার ধৈর্য ধরে শোনেন। আমি আমার যত রকম প্রশ্ন আছে করবেন, আমি সন্তুষ্ট হবে। আমার সম্পত্তির সিএস মালিকানা হচ্ছে 3 দাদা সমহারে মালিক আমার 3 দাদা, কালো মিয়া, লাল মিয়া, আলী মিয়া। এই যেই সংশ্লিষ্ট দাগটা, এই দাগের পরিমাণ হয়েছে 59। আমার 3 দাদা 59 হইলে আমার দাদা 20 পাবে, আরেক দাদা 20 পাবে, আর এক দাদার ছেলেমেয়েরা এখানে
20 পাওয়ার পরেও তারা 69 বিক্রি করে। 2 দাদার ছেলে মেয়ে বাদ দিয়ে 1 দাদার ছেলে মেয়ে কি করে 69 সম্পত্তি বিক্রি করে। ওখানে একজন, এই যে আমার বাবার নামে আমি মিউটেশন করেছি কত, 4/1/2004 সালে, 4/1/2004 সালে আমার বাবার নামে আমি কি 20% খারিজ করেছি। এই খারিজ সহকারে জায়গা শান্তিপূর্ণ ভাবে আমি বকদখল করে দিছি। একটা বিল্ডিং তো একদিনে ওঠেনি, আমার বিল্ডিংটাতে একদিনে ওঠেনি। ওই জায়গায় 145 নাই, কোনো মামলা নাই, কিছু নাই। এখন তারা জায়গার মালিক হয়ে গেল গা। এর ইন্ধনে বড় এক প্রভাবশালী আছে, আমি এখন নাম বলবো না, নাম আমি পরে বলবো, ব্যবস্থা ইনশাল্লাহ পরে যাব। আমাকে মেরে ফেলবে, বিভিন্ন রকমের লোক ভাড়াটিয়া করছে, বড় বড় গাড়ি নিয়ে, বড় বড় দীর্ঘদহী লোক নিয়ে করছে। এর আগে আমাকে 3 বার হামলাও করেছে। আমি ওই প্রসঙ্গে এখন যাচ্ছি না, আমি ওর জায়গাটার বিষয়ে বলতে যাচ্ছি। আমার বাবার নামে পরিষ্কার 4/1/2004 আমার বাবার নামে খারিজকৃত জায়গা। এই খারিজ যদি ভুয়া হয় আমাকে আপনারা চার্জ করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, বা আমরা নথি তলব করে দেখতে পারেন আমার বাবার নামে মিউটেশন করা আছে। আমার প্রশ্ন, এই মিউটেশন আমার বাবার 4/3 ভাগের 1 ভাগ 19.66 পায়, এই জায়গায় আমি কি এই জায়গার মধ্যে আছি। এরপরে দেখেন কি ঘটনা করার পরে এখন আমার বাবার এই যে আমাদের রেকর্ডীয় মালিক RS রেকর্ডে আমরা 19 কালকেও এক ভূমি অফিসের লোক এসেছিলেন, আমি 19.13 পাই ওনার হিসাব মতে, আর আমরা ফরাইজ মতে পাই 19.66। আর এখানে আমি মিউটেশন করেছি 20%। এখানে আমার যদি কাগজপত্র সঠিক না হয় আপনারা যেরকম ধরনের শাস্তি দেওয়ার আমাকে দিবেন। এখানে যাদের সাথে আমার সম্পর্ক আজকে বিরোধ হচ্ছে তাদের একটু প্রসঙ্গটা আমি টেনে দিচ্ছি আপনাদেরকে প্লিজ। তাদের যে বিষয়টা হয়েছে, তারা এই যে আমার 3 দাদার 1 দাদা আলী মিয়া, 3 দাদা আমার 1 দাদার নাম হয়েছে আলী মিয়া। এই আলী মিয়া তার 5 পুত্রকে, আলী মিয়া তার 5 পুত্রকে কত সালে 60 সালে 13/6/60 সালে এই আলী মিয়া তার 5 ছেলেকে 29% সম্পত্তি পূর্ব দ্বার দিয়ে লিখে দেন। আমাদের সম্পত্তিটা পূর্ব এবং পশ্চিম কোণে। এই পূর্ব দ্বার দিয়ে তার 5 পুত্রকে 29 লিখে দেন আমার ছোট দাদা আলী মিয়া। এই আলী মিয়ার 3 পুত্র কাছ থেকে সম্পত্তি নেন মোতালেব। আমার প্রশ্ন, 3 পুত্র যদি আপনার 5 পুত্র যদি 29% পূর্ব দ্বার লিখে দেয়, আর আমার রেস্টুরেন্ট হচ্ছে পশ্চিম পাশ দিয়া, আমার রেস্টুরেন্টটা পশ্চিম পাশ দিয়া, ওর আলী মিয়া লিখেছে তার 5 ছেলে পূর্ব পাশ দিয়া। ওই 5 ছেলের 3 ছেলে এই আব্দুল মোতালেব, যে এখন কামরুল হাসান শামীম আমার সাথে দ্বন্দ্ব বাজাচ্ছে, তারে যদি ওই দলিল নাম্বার দিয়ে লিখে দিছে কত, এই দলিল নাম্বার হচ্ছে দেখাই আপনাদেরকে, যদি আমি পরিষ্কার করে দেখাইতে চাই, একটু যদি আপনারা জুম করে দেখেন দেখতে পারবেন। এই যে দলিল নাম্বার আলী মিয়া লিখে দিছে 4733, দেখেন 4733 আছে কিনা, এবং তারিখটা হচ্ছে 13/6/2060। এই দলিল, এই দাগ নাম্বার এই তারিখে যদি লিখে দেয়, তা আলী মিয়া লিখে দিয়েছিল কত, 5 পুত্রের 29, তা 5 পুত্র 29 লিখে দিয়েছে জমির পূর্ব ধার দিয়ে। এখন আমি দখলে আছি পশ্চিম পাশ দিয়ে, এবং এই 29 জন 29 লিখে দিয়েছে 5 পুত্রকে, ধরে নিলাম আমরা মোটের উপর 30, তো 5 পুত্র হইলে প্রত্যেক পুত্র পায় কত, 6, তো 3 পুত্র পাবে কত, সর্বসাকুল্যে 18। 18 না কিনে সে এই দলিলের রেফারেন্স করে সে কিনছে 37.5, সে কিনেছে কত, 37.5। 37.5 সে কিভাবে কিনতে পারে, আর জায়গা কিভাবে বহাল থাকে। এই কিনার পরে 37.5 কিনার পরে সে আবার আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান রেফায়েতুল্লাহ খান তোতা, তার কাছে সে বিক্রি করলো কত, 19.20। তা আমার কথা, এই 19.20 বিক্রি করলে সে পাই সর্বসাকুল্যে দলিল মূল্যে, আর রেকর্ড অনুযায়ী ফরাজ অনুযায়ী পায় কত, 16 সামথিং। RS রেকর্ড অনুযায়ী তার 3 পুত্র কাছে কিনছে, তাদের 16 সামথিং পায়। এখন 16 সামথিং যে পায় সেটাও আমার একটা প্রমাণ আছে, আমি দিচ্ছি। আর এখানে 16 সামথিং পাওয়ার পরে সে রেফায়েতুল্লাহ খান তোতার কাছে সম্পত্তি বিক্রি করলো কত, 19.20। তাই তার জায়গা আছে কি নাই সেটা আমরা দেখেন। এর মধ্যে এই কামরুল হাসান শামীমের বোন আর আমি দুইজনে মিলে হাফেজা আমাদের নামে কি করি, আমরা মিসকেস করি।
মিসকেস করার পরে হাফেজ আহমদ 30% জমি খারিজ করে। 30% খারিজ টোটালি কি করছে এসিলেন সাহেব বাতিল করে দিচ্ছে ওই খারিজ। কারণ হাফেজ আহমদ ওখানে 30% জায়গা দিলে উজান পার্টি হোটেল তুলে রাখছে, যার 1% বৈধতা নাই। যদি তারা আরো দাবি করে কামরুল হাসান না, তাহলে 5 পুত্রের মধ্যে 3 পুত্র তো নিছে, আবার 3 পুত্র 1 পুত্র ওই বাকি 2 ছেলের ওয়ারি করতে নিয়েছে। তাইলে যদি পায় 29 আর পাইতে পারে কোনটা পূর্বধার দিয়ে। হাফেজ আহমদ প্রধানের 1 রোয়া জায়গা এখানে নেই, 1 রাখা নেই। আর যদিও আছে তরকার খাতিরে 3 পুত্রটা 2 পুত্র হয়ে গেছে, তাহলে সে পাবে 13। কিভাবে সে 13 পাবে সেই বর্ণনা আমি আপনাদেরকে দিচ্ছি। সেই বর্ণনা দিচ্ছে এই যে আলিমিয়ার 3 ছেলে তো বিক্রি করলো মোতালেবের কাছে, আর 2 ছেলের জায়গা কিনলো মিন্নাত আলী মিন্টু কিনে, ওরা 23 কিনলো মিন্নাত আলী মিন্টু, ওই যে আলিমিয়ার 6 না 5 নাম্বার ছেলে কিনার পরে সেই মিউটেশন করছে 23। সে মিউটেশন করছে কত, এই মিন্নাত আলী মিন্টু 23 মিউটেশন করেছে। 23 মিউটেশন করার পরে আমি তার বিরুদ্ধে মিসকেস করেছি। মিসকেস করার পরে সেই এই অর্ডার আমাকে এসিলেন্ট দিয়েছেন। 10 ওইখান থেকে কর্তন করেছে। এই যে দেখেন লাস্টে দেখবেন -10 আছে, 23 - 10 আছে কত 13। এখন হাফেজ আহমদ যদি সর্বসাকুল্যে মিন্নাত আলী মিন্টুর কাছ থেকে বিনিময়ে দলিল করে 23 করবে না 13 করবে, আমার প্রশ্নে 13 করবে। 13 করলে তাহলে সে কিভাবে 23 করে? 23 নয়, শুধু সে পুরা 30 দখল করে বাউন্ডারি করে থাকতেছে। আর এখানে আমার মধ্যে আর শামীমের মধ্যে একটা দ্বন্দ্ব বাজাচ্ছে। তার জায়গা পূর্ব পাশ দিয়ে পশ্চিম পাশ দিয়ে না, আলিমিয়া তার 5 পুত্রের পূর্ব পাশ দিয়ে লিখে দিছে। এটা আমার মুখের কথা না, এটা দলিলের কথা। যদি আমাকে কেউ চ্যালেঞ্জ করতে চান বা জানতে চান বা দলিলটা দেখতে চান, আমি যে কোনো সময় যে কোনো জায়গায় দেখাইতে পারি। এখন আমি গজেরা, আমার জন্য বড় শত্রু আছে, 3 বার আমাকে হামলা করেছে মারার জন্য। আমি এখন জীবন শঙ্কায় আছি, তার জন্য আমি বলছি থানায় যাবো না। এসপি সাহেব বলছি আপনি এখানে বসান, সার্কেলে বসান, দুনিয়ার যেই প্রান্তে পারেন বসান, বাট গজেরে আমি বসতে রাজি না। কারণ আমার উপরে হামলা করবে এবং মেরে ফেলবে, এবং কন্টাক্ট হয়েছে সেটা বড় হবে, ওসিও সেটার এখন বাকিদার হিসেবে আছে। এরকম আমার একাধিক মেসেজ এসেছে, সেটা সত্যি মিথ্যা বাকিটা জেনে নেবেন আপনারা। এখন এই 37% জায়গা 59% জায়গার মধ্যে হাফেজ যদি পায় সর্বোচ্চ তর্কের খাতিরে 13, আর ওরা পাবে 19 পয়েন্ট। এই যে প্রতিবেদনটা আছে, হ্যাঁ এই যে প্রতিবেদনটা দেখেন, যদি জুম করে দেখতে চান আমি আন্ডারলাইন করে রাখছি। এই যে 16, এই যে 16, হ্যাঁ 16.59 বাদী পক্ষ এই যে কামরুনার পাবে। এখন আমার প্রশ্ন, এই আমার সন্ত্রাসী কার্যক্রম করে এখন আমার জীবন নাশ, এখনো বাকিটা আমার বেড়া দিয়ে দিচ্ছে। যারা পোড়াই দিবে বলতেছে, আমার এটা জঙ্গলে যা মালামাল আছে সবগুলোকে পোড়াই দিবে, এরকম ঘোষণা আসতে আছে বা করে দিবে। যেহেতু তারা রাতে রাতে এরকম 4000 স্কোয়ার ফিটের আমার একটা বড় বিল্ডিং এ ভেঙে দিতে পারে, এখন এগুলো পোড়াই দেওয়া কোনো তাদের জন্য বিষয় বলে মনে করি। এখন এই আমার আবেদন, আমার যদি আমার যৌক্তিক হয় আপনারা আমাকে সহযোগিতা করেন, অযৌক্তিক হলে আমি চাই। বিষয় একটু বলেন। জি বলেন। আপনার যে জায়গাটা, এই জায়গাটা কয়টা খতিয়ানে কয়টা দাগ? একটা খতিয়ান, একটা এটা, একটা দাগ একটা খতিয়ান। হ্যাঁ 214 নম্বর খতিয়ান, দাগ নাম্বার 158। আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের যারা করছে তারা আপনাদের বংশের না, ওরা ক্রয় করছে। আচ্ছা, মোট সম্পত্তি কত? 59। এই দাগটা 59। এই 59-এর ভিতরে আপনারা মানে ফরাজুলে কত পেয়েছেন? ফরাজুলে 3 দাগ, আমরা 20 পাবো। আপনার 20 পাবেন। আপনার 20 আপনার দখলে আছে? দখলে তো ছিল, আছে বলতে ওইটার ভিতরে হামলা করছে। হ্যাঁ। আচ্ছা, আপনার এই জায়গাটা কি বরাদ করে? শেষ করে তো। আচ্ছা, তো জায়গা ফরাজ করে আপনি 2004 সালে আপনি খারিজ করছেন, ওইটা বৌদ্ধ তখন থেকে করতেছে। তখনই করতেছে। এখন ওটা চৌধুরী আছে না?
আমি তো বাউন্ডারি করে বিল্ডিং করে রেস্টুরেন্ট পরিচালনা করতেছি। সে দলিলের চৌধুরী তো করতেছে। হ্যাঁ, কম করতেছে বরং। আচ্ছা, চৌধুরীর মধ্যে যদি আপনি থাকেন তাহলে তারা এখন কি আপনার মানে জবরদখল করে এটা করতেছে, জবরদখল ভেঙে ভেঙে হচ্ছে ভোটে দিতে বলে দিচ্ছে। হ্যাঁ। আরেকটা গুরুতর অভিযোগ করছেন আপনি ওসির বিরুদ্ধে, এবং লেনদেন হয়েছে আপনি মাইনা ফেলবে, এবং এই জন্য ওসিকেও আপনি দায়ী রাখতেছেন এখন। হ্যাঁ, এটা আপনি কিসের ভিত্তিতে বা আপনি মানে আমার রেকর্ডিং আছে, রেকর্ডিং আছে, ওসি তাদেরকে ঘোষণা দিয়ে দিতে, এবং আমাকে অনেকগুলো গোপন তথ্য আছে, এবং উনি আমাকে বারবার থানায় নিতে চাচ্ছে না। আপনারা দীর্ঘদিন সাংবাদিকতা করেন, কোন ভিকটিম যদি থানায় অভিযোগ করতে হয় তাকে থানায় যেতে হয় অ্যাজ পার ল। আপনি যদি মোবাইলেও তাকে ইনফরমেশন লিখে নিলেই তার অভিযোগ নিতে হবে। যদি কোনো লোক মারফত আপনি লোক পাঠাতে চান সেটাও পাঠাইতে পারবেন। আমাকে জিটিও করতে দিচ্ছে না তার ওখানে যেয়ে, এবং বলছে অভিযোগও তার আমার না। 3 দিন ধরে যে 2 বার আমি থানায় পৌঁছাইছি। গত পরশুদিন 244 নাম্বার এর একটা নোট রাখে, অভিযোগ যে আসে একটা নোট রাখে, ওটা পার্সোনাল, এটা গভর্নমেন্টের না। সে এখন অস্বীকার করতে 244 নাম্বারে এএসআই আসমার কাছে আমার এক কোন সহকর্মী তার কাছে পৌঁছাই দিয়েছে। সহকর্মী ওই দিন ফোন ধরলো না, আমার সহকর্মী ওই এএসআই ধরলো না, সহকর্মী ধরে বলতেছে এই ঘটনা আমি ভাই এটা আমার জানে বাসান ভাই, আমার বিপদ হবে। ঠিক আছে, কি করতে হবে? তবে আমি দরকার আবার উঠাই না, আবার দিই। তো গতকাল দিয়ে বলতে হবে দিছি আজকে। আমি ঠিক আছে। আমার আজকে সকালে আমার ছোট ভাইয়ের কাছে গিয়ে বলতেছে যে এই ঘটনা ভাই আমার খুব ক্ষতি হয়ে যাবে, আমি বিপদে আছি ভাই, আপনার ভাইয়ের দোকানে পাঠান। আমার বাইকে দিয়ে পাঠাইছি, ওনাকে আমি 15 বার ফোন দিচ্ছি গুনে গুনে, সে ফোন ধরে নেই। ডিউটি অফিসারের সাথে কথা বলেছি, স্যারের অনুমতি ছাড়া তো রাখতে পারবো না। যে কোনো ঘটনায় তো ডিউটি অফিসার থাকবে, আর ওসি যদি থাকতেই হয় উনি ছিটে নাই কেন 10টার সময়, 10টার সময় তখন ওসি সাহেব যে এটা করতেছে আপনি পুলিশ জানিয়েছেন না? আমি লিখিত ভাবে জানি না, আজকে সংবাদ সম্মেলনে পরশু বাকিটা আমি লিখিত জানাবো, সিকিউরিটি সেলে দরখাস্ত করবো, মানে আইনানুগ যতগুলো লাগবে প্রয়োজনে মনোনীত করে মামলা করবো। তা আমার জীবনের চেয়ে ওনার সম্পর্ক তেমন গুরুত্ব না। আপনার বন্ধুদের ঘুরিয়ে দিল এত সম্পত্তি, আপনার হোটেল রেস্টুরেন্ট, উনি এখন যায় না ওখানে। এই ব্যাপারে কি এসপি সাহেবকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, জানাইনি এখানে কোনো লোক নাই। এসপি, এডিশনাল এসপি, এডিশনাল ক্রাইম, এএসপি সার্কেল, ওসি, ডিসি, এনডিসি, ইউনো, এসিলেন্ট, মানে যা যা যেখানে যার সব জায়গায় আমি গিয়েছি। না যায় নাই, একজনে যায়নি। জসিম ভাই, আপনি আপনার অভিযোগে আপনি একটা জায়গায় বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন, বয়স, ঠিকানা, সেখানে লিখেছেন যে আসামিরা। তাদের সাথে কি আপনার পূর্ব কোনো মামলা আছে? থাকলে সেটা কি? হ্যাঁ, আমার বিরুদ্ধে তারা মামলা দিয়েছিল, একবার থানা থেকে। তারা আমাকে থানা থেকে নাম্বার দিয়েছে আমার ছোট ভাইকে। তারপরেও তারা ক্ষান্ত নেই। তারা পরে ওই মামলাটা কি সংক্রান্ত ছিল? মারামারি, ওরা মারামারি করছে। আপনি কি তাদের বিরুদ্ধে কোনো মামলা করেছেন এখন পর্যন্ত? না, আমি একটা মিসকেস করেছি, আমি তাদের শুধু মিসকেস করেছি। ওই মামলার জেরে কি তাদের আসামি হিসেবে উল্লেখ করেছেন? না, ওরা সম্পত্তি দখল করে সাইনবোর্ড টানা গেছে ওখানে হিসেবে আসামি। এই অভিযোগটাই থানায় দিবেন, ওই হিসেবে এটা আপনি আসামি লিখছেন? আচ্ছা, আকার প্রশ্ন যদি বলে আমাকে। আপনি কি পড়ার জন্য যাই কি এটা বুক দখল করতে? সঠিক। আর এটা ওয়াল থেকে কত বছর? ওয়াল করি নাই, আমি এল সাইজ একটা বিল্ডিং করেছি। কত বছর? প্রায় 2-3 বছর। তোমার 22 সাল থেকে। সে একটা খারিজের কথা, একটা রায় দিছে, ওদের একটা 10% খারিজ করছে, এরকম একটা কথা। হ্যাঁ, সঠিক। তো 10% খারিজ করার পর ওরা কি ওই রায়টা মানে নাই? কারা রায়টা মানছি? মিনাতালি মিন্টুদা সেখানে আমার ওই মিসকেসের বিরুদ্ধে আপিল করে নাই। এখন এই মিসকেসের না করার পর হাফেজ আহমদ কি করেছে, এই তেজ সহ সে বিনিময় দলিল করেছে। কারণ তেজ তো সে বিনিময় করতে পারে না, কারণ যেহেতু বাদীর জায়গায় আছে। কত খারিজ করে দিছে, ওইখানে তার জায়গা নাই। 13 আছে, আংশিক করতে 13 টিকিট পুরানা বাতিল করে 23 থেকে 10 মাইনাস করছে। 10 মাইনাস করলে তার থাকে 13 থাকে। সে 13 করতে পারবে, বিনিময় দলিল করতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে, বিক্রি করতে পারবে, কিন্তু তো করতে পারবে না। সেটা তো সে এখন বর্তমান অবস্থায় কি আছে? বর্তমানে ভেঙে তছনছ করে দিয়েছে।
মানে আপনারা এই যে 23 ছিল মাইনাস করে কত বসে 10 আছে 13। একটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা হচ্ছে যে আপনি যে একটা জিডি বা অভিযোগ দিচ্ছেন সেটা নাম্বার ফেলায় এখন বলতেছে সেটা পায় না, নেয় না সে। মানে আগে নাম্বার ফেলায় সেটা দিচ্ছে, নাম্বার ফেলা মানে সেটা নাম্বার ফেলাইছে মানে একটা অভিযোগ দিলে ডিউটি অনুসারে একটা নোট রাখে পার্সোনাল, এটা তার এখন পর্যন্ত মানে কেউ পুলিশ সরজমিনে যায় না। জানে সকালে আজকে আমি 2 বার ট্রিপল লাইনে কথা বলার পর তার কোনো পুলিশ পাঠায় নাই, পুলিশ পাঠায় নাই। আর ওই যে 30 লক্ষ টাকার যে বিষয়টা বলছেন এইটা কিভাবে? হ্যাঁ, এটা গোপন সূত্রের মাধ্যমে জানছি, লেনদেন করছে, এখানে কোটি টাকার ব্যবসা চলতেছে। জসিম ভাই, এখন মোটা দাগে আপনার দাবিটা আরেকবার একটু বলেন, আপনার দাবিটা কি? আমার দাবি, আমার বাবার সিএস বলে আমার দাদা 3 ভাইয়ের 1 ভাগ সম্পত্তি মালিক, এবং সেই সিএস থেকে আছে আরএস পর্যন্ত আমরা রেকর্ডে প্রায় 20-এর মতোই আছি, এবং আমার বাবার নামে মিউটেশন 20 আছে। আমার এই 20% জায়গা আমার দাবি, এবং এই জায়গা আমার। যদি কোনো বলেন না ভাই প্লিজ, একটু কি আপনার মূল দাবিটা কি? মূল দাবিটা আমার 3 দাদা, 3 দাদার মধ্যে এক দাদায় আমার সেখান থেকে 1/3 পাবে। এই যে 1/3 3 দাদা 1/3 দেওয়া আছে রেশিওটা, এই 1/3 আমার 59 এই সংশ্লিষ্ট দাগে আমি প্রায় 20 পাই, 19.66 মতো, 19.66 বা 20-এর মতো পাই। সেই 20 সিএস এসএ আরএস এবং আমার বাবার নামে এই খারিজা পর্সায় সহ আমরা কি ভোগ দখলে আছি, এবং ভ্রমণ করে আমি রেস্টুরেন্টে শান্তিপূর্ণভাবে পরিচালনা করে আসতে একটা গোডাউন দিয়েও 3টা আমি দিয়েছি ভাড়া, প্রায় 35,000 টাকার মতো আসছে। আরেকজনকে আমি দিয়েছি 2,000 টাকার মতো। 3টা ডিটও আমার কাছে আছে, 3 জনকে আমি ডিট করে দিয়েছি। সেই 3টা ডিটও আমি কি এখানে নিয়ে আসছি, 3 জনের নামে আমি 3 জনের কাছে আমি ভাড়া দিয়েছি। সেই ভাড়ার কপিগুলো আমার এই ভবন কেন ভাঙলো, এই ভবনের ক্ষতিপূরণ 70 লক্ষ টাকা সব মিলে আমার এই ক্ষতিপূরণ চাচ্ছি, এই ক্ষতিপূরণ চাচ্ছি, এবং আইনানুগ যেটুকু আমি সুবিধা পাওয়া সেটুকু পাচ্ছি। সে আইন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা যেন যথাযথ করতেছেন, বা কি আপনার আপনি জীবন আশা আমাকে দেখা দিবে অ্যাটাক করছে। ওই দিন আমার বাচ্চাদের 2টা উঠায় নিয়ে গেছে ওখান থেকে, রেস্টুরেন্ট থেকে এই কাজকু নিয়ে গেছে, জসিমিকো ওর নামটা বল, ও কোথায় আছে বল, এরকম। আমি আশঙ্কা কি হচ্ছে আপনার? আশঙ্কা আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, আশঙ্কা আমাকে যে কোনো মেরে ফেলবে। এর আড়ালে আরেকজন প্রভাবশালী রয়ে গেছে, ওইটাই আমার সবচেয়ে আশঙ্কা, এবং করবে। আর এই যে আমার 3টা ডিট, 3জন দোকানদারকে আমি 3টা ডিট দিয়ে আমি ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসতেছিলাম, তার ডিটের কপিগুলো এখন 3 জনকে দিচ্ছি। আমি একটা দিচ্ছি রাসেল সরকারকে দিয়েছি, রাসেল সরকারকে ভাড়া দিয়েছিলাম, আর আরেকটা দিয়েছিলাম আমি হ্যাঁ আবুল কালাম নামে রেস্টুরেন্ট দিয়েছি, আর এই যে জহুরুল ইসলাম কাননকে আমি দোকানি হিসেবে দিয়েছি। না, নাম এখন বলবো না, পরে বলবো, এমনি আমি ঠান্ডা করে দিতে পারি না, হ্যাঁ আমি অন্যভাবে দেখবো। আমি একটা প্রশ্ন করি, জি বলেন প্লিজ। যে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনি থানায় ওসি সাহেবের সাথে কোনোদিন দেখা করেন নাই, আপনি থানায় কোনো কাগজপত্র অভিযোগ দাখিল করেন নাই, গতকাল রাত অব্দি আমি জানতে পারলাম। এবং ওনার কাছে যে টিম আমি পাইলাম আপনার সাথে অনেকখানি মিলে যায়, 30 লক্ষ বা 3 লক্ষ বা 1 কোটি কন্ট্যাক্ট, আপনার বডি কন্ট্যাক্ট মেরে ফেলা।